হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ। এই যে বইটি রয়েছে এটি হচ্ছে সাতরা প্রকাশনী বই এবং 2024 সালে এই বইটি নতুন করে সংস্করণ করা হয়েছে। আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। তোমরা অনেকে কমেন্ট করেছো যে এই অধ্যায়ের 2 মার্ক এবং 3 মার্কের কোশ্চেনের অ্যান্সারগুলো করিয়ে দেওয়ার জন্য। তো আজকে এই অধ্যায়ের অর্থাৎ পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন এই অধ্যায়ে 2 মার্কের সমস্ত কোশ্চেন আলোচনা করা হবে। তোমরা প্রয়োজন অনুসারে খাতা নিয়ে বসবে, যদি যেটা লেখার প্রয়োজন হয় সাথে সাথে সেটা কিন্তু লিখে নিবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি। দেখো 1 নম্বর কোশ্চেন রয়েছে, অ্যামোনিয়ার দুটো ভৌত ধর্মের সাহায্যে উল্লেখ করো যার সাহায্যে একে নাইট্রোজেন এর সঙ্গে পার্থক্য করা যায়। অর্থাৎ অ্যামোনিয়া এবং নাইট্রোজেনের পার্থক্যটা লিখতে হবে ভৌত ধর্মের সাহায্যে কিন্তু, ঠিক আছে? তো দেখো অ্যামোনিয়া গ্যাস সামান্য ক্ষারকীয় স্বাদ, ঠিক আছে? আর নাইট্রোজেন হচ্ছে স্বাদহীন, অর্থাৎ নাইট্রোজেনের কোনো প্রকার স্বাদ নেই। 2 নম্বর রয়েছে, অ্যামোনিয়া গ্যাস ঝাঁঝালো গন্ধযুক্ত, মানে অ্যামোনিয়ার যে গন্ধটা থাকে সেটা হচ্ছে ঝাঁঝালো গন্ধযুক্ত, আর নাইট্রোজেন হচ্ছে গন্ধহীন গ্যাস, নাইট্রোজেনের কোনো গন্ধ নেই। 3 নম্বরে চলে এসো, অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব হচ্ছে 8.5, মানে অ্যামোনিয়ার যে বাষ্প ঘনত্ব রয়েছে সেটা হচ্ছে 8.5 রয়েছে, এবং নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব রয়েছে 14, ঠিক আছে? 3টা লিখলে যথেষ্ট। 2 নম্বর কোশ্চিন দেখো, 2 নম্বর কোশ্চিনটি রয়েছে, পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড এর চেয়ে ক্যালসিয়াম অক্সাইডকে বেশি পছন্দ করা হয় কেন? ঠিক আছে? তো অ্যামোনিয়া প্রস্তুতির সময় ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইডের চেয়ে ক্যালসিয়াম অক্সাইডকে বেশি পছন্দ করা হয়। তার কারণ দেখো, পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহারের কয়েকটি কারণ আছে। 1 নম্বর কারণ দেখো, গ্যাস শোষণ কমানো। সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহারের সময় উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শোষিত হয়ে যেতে পারে, যা গ্যাস উৎপাদনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড দ্বারা এই সমস্যা কম হয়। 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট রয়েছে, ক্যালসিয়াম অক্সাইডের উচ্চ তাপমাত্রা। ক্যালসিয়াম অক্সাইড যে রয়েছে এর কিন্তু তাপমাত্রা উচ্চ রয়েছে। ক্যালসিয়াম অক্সাইড উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে এবং গ্যাস উৎপাদনের সময় এটি সহজেই অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করে, ঠিক আছে? এই দুটো কারণের জন্য ক্যালসিয়াম অক্সাইডকে ব্যবহার করা হয়। 3 নম্বর কোশ্চেনে চলে আসবো। 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, দেখে নাও। 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, সমীকরণ সহ দেখাও যে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আছে, ঠিক আছে? এটা সমীকরণের সাহায্যে দেখাতে হবে। তো দেখে নাও। দেখো, অ্যামোনিয়া একটি তীব্র বিজারক পদার্থ, তীব্রভাবে উত্তপ্ত কতগুলি ধাতব অক্সাইডের, যেমন কিউপ্রিক অক্সাইড, ঠিক আছে, তারপর লেড মনোক্সাইড এর উপর অ্যামোনিয়া চালনা করলে এটি ধাতব অক্সাইডকে বিজারিত করে ধাতুতে পরিণত হয়, ঠিক আছে? ধাতুতে পরিণত করে এবং নাইট্রোজেনে জারিত হয়। এই বিক্রিয়া থেকে বোঝা যায় যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, ঠিক আছে? আর এই যে দেখো পাশের যে রাসায়নিক বিক্রিয়া দুটো দেওয়া আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখে নিবে, ওকে? পরের কোশ্চেন রয়েছে 4 নম্বর, দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার উদাহরণ দাও, ঠিক আছে? তো এখানে দেখো, গ্যাসীয় অ্যামোনিয়া যখন গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে তখন সাদা রঙের কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। বিক্রিয়া হচ্ছে, সমীকরণ দেখো, অ্যামোনিয়া আর হাইড্রোজেন ক্লোরাইড এরা বিক্রিয়া করলে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। পরের কোশ্চিন 5 নম্বর,
5 নম্বর কোশ্চেনটা রয়েছে, দেখো দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড, অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও। তাহলে দেখেন দুটি যৌগ রয়েছে, একটা হচ্ছে তোমার ফেরিক ক্লোরাইড আর অপরটি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এবার কিসের সাহায্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে শনাক্ত করবে? দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে তখন উৎপন্ন করে অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যে রয়েছে এটা হচ্ছে সাদা জেলির মতো থাকবে। এই সাদা জেলির মতো অংশ দেখেই কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে শনাক্ত করা যেতে পারে। ঠিক আছে, আর বিক্রিয়াটা দেখে নাও, এটা হচ্ছে বিক্রিয়া। এই যে আমি মার্কিং করে দিলাম, দেখো আমি সুন্দর করে মার্কিং করে দিচ্ছি, এই বিক্রিয়াটা কিন্তু লিখে নিবে তোমরা এইটুকু। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসবো নেক্সট কোশ্চিন 6 নম্বরে। অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে শনাক্ত করা যায়? তাহলে অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করা যাবে, দেখো সুন্দর করে লেখা রয়েছে। 1 নম্বর পয়েন্ট, অ্যামোনিয়ার তীব্র ঝাঁঝালো গন্ধের সাহায্যে একে শনাক্ত করা যায়, কারণ অ্যামোনিয়ার যে গন্ধটা রয়েছে এটা তীব্র ঝাঁঝালো, এভাবে কিন্তু অ্যামোনিয়াকে শনাক্ত করা যাবে। 2 নম্বর দেখো, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত একটি কাঁচ দণ্ডকে অ্যামোনিয়া গ্যাসের মধ্যে ধরলে অ্যামোনিয়াম ক্লোরাইড এর ঘন সাদা ধোঁয়া নির্গত হয়। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এটা। তারপরে নেসলার বিকরকের সংস্পর্শে অ্যামোনিয়া প্রথমে হালকা বাদামি বর্ণ ও অতিরিক্ত বিকারকের সংস্পর্শে বাদামি বর্ণের পদক্ষেপ উৎপন্ন করে। 4 নম্বর, মার্কিউরাস নাইট্রেট দ্রবণের সিক্ত কাগজ অ্যামোনিয়ার সংস্পর্শে কালো হয়ে যায়। এইভাবে কিন্তু অ্যামোনিয়াকে শনাক্ত করা যায়। পরের কোশ্চিন রয়েছে 7 নম্বর, পরীক্ষাগারে H2S প্রস্তুতিতে 7 নম্বর কোশ্চিনটা দেখে নাও একটু বইয়ে। পরীক্ষাগারে H2S প্রস্তুতির সময় গাঢ় সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন? দেখো প্রথমের অংশটা রয়েছে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন, তারপরের অংশটা রয়েছে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন। ঠিক আছে, তোমরা একটু লিখে নাও, আমি বলছি। তার কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি জারক অ্যাসিড এবং H2S একটি তীব্র বিজারক পদার্থ। তাই পরীক্ষাগারে ফেরাস সালফাইড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া H2S উৎপন্ন হলেও তীব্র জারক ধর্মের জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিড উৎপন্ন H2S-কে জারিত করে হলুদ বর্ণের সালফারের অধ্যক্ষেপ উৎপন্ন করে ও নিজে সালফার ডাই অক্সাইডে বিজারিত হয়। এটা লেখার পরে এই ইকুয়েশন দুটো কিন্তু লিখে নেবে, সমিত সমীকরণ দুটো। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট অ্যান্সারটা, H2S গ্যাস প্রস্তুতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় না, কারণ গাঢ় নাইট্রিক অ্যাসিড জারক অ্যাসিড এবং H2S তীব্র বিজারক পদার্থ। ফেরাস সালফাইডের সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া H2S উৎপন্ন হলেও তীব্র জারক ধর্মের জন্য গাঢ় নাইট্রিক অ্যাসিড উৎপন্ন H2S-কে হলুদ বর্ণের সালফারে জারিত করে এবং নিজে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইডে বিজারিত হয়। এবং এই সমিত সমীকরণ দুটো লিখে নেবে। ঠিক আছে, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তোমাদের প্রতি রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু প্রেস করে রাখবে। আমি যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। পরের কোশ্চেনটা রয়েছে, পুরনো সাদা তৈলচিত্র কিছুদিন রেখে দিলে কালো হয়ে যায় কেন? পুরনো, ঠিক আছে, মানে দীর্ঘদিন ধরে বাড়িতে রাখলে, তৈলচিত্র দীর্ঘদিন ধরে বাড়িতে রাখলে কালো হয়ে যায় কেন? এই কোশ্চেনের অ্যান্সারটা সেম। দেখে নাও কি বলেছে ব্যাখ্যা। তৈলচিত্র তৈরি করার সময় যে হোয়াইট লেড নামক যৌগ ব্যবহৃত হয় তার মধ্যে লেড কার্বনেট, লেড সালফেট ও লেড হাইড্রোক্সাইড থাকে। ওই তৈলচিত্রগুলি দীর্ঘদিন বাড়িতে রাখলে বাতাসের মধ্যস্থিত অশুদ্ধির সঙ্গে বিক্রিয়া করে অদ্রাব্য কালো বর্ণের লেড সালফাইড তৈরি করে, ফলে ওই তৈলচিত্র কালো হয়ে যায়। এবং এই বিক্রিয়া দুটো লিখে নেবে। পরের কোশ্চেনে চলে আসি। দেখো এর পরের কোশ্চেন রয়েছে, উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে H2S একটি বিজারক দ্রব্য। তাহলে একটা উদাহরণের সাহায্যে দেখাতে হবে যে H2S কি একটা বিজারক দ্রব্য। ঠিক আছে, দেখো H2S এর বিজারণ ধর্ম, কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম
ডাইক্রোমেটের দ্রবণে H2S গ্যাস চালনা করলে H2S গ্যাস পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করলে সবুজ বর্ণের ক্রোমিক সালফেটে পরিণত করে। অন্যদিকে H2S নিজে জারিত হয়ে হালকা হলুদ বর্ণের ক্লোরিয় সালফারে পরিণত হয়। সুতরাং H2S একটি বিজারক দ্রব্য, ঠিক আছে। এবং এখান থেকে এই যে ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশনটা কিন্তু সুন্দর করে লিখে নেবে, তাহলে নম্বর কেটে নেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, এরপরে আলোচনা করব 11 নম্বর কোশ্চেন। এখন কিন্তু আলোচনা হচ্ছে 11 নম্বর কোশ্চেন, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেনটি দেখো রয়েছে, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো। গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়া সমিত সমীকরণ লেখো। তাহলে কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় H2S গ্যাস, এটা মাধ্যমিক বোর্ড এক্সামে কিন্তু এসছে, দেখো 2017 সালে এসছে। এবং সমিত সমীকরণ দেখো, FeS ফেরাস সালফেট এর সঙ্গে সালফ্রিক অ্যাসিড বিক্রিয়া করে ফেরাস সালফেট, এটা সালফাইড আর এটা ফেরাস সালফেট, এবং H2S মানে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করছে, ঠিক আছে। এরপরে চলে আসবো 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেনটি দেখো রয়েছে, জলীয় লেড নাইট্রেট দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো, ঠিক আছে। দেখো, তোমাদের জন্য খাতাতে নিজে থেকে অ্যান্সার লিখে, যেগুলো বইয়ে নেই সেগুলো কিন্তু খাতায় লিখে তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও করে দিচ্ছি। তাহলে তোমাদের উচিত অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো অ্যান্সারটা কী হবে, জলীয় লেড নাইট্রেট দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কালো বর্ণের লেড সালফেট অধ্যক্ষিপ্ত হয় এবং বিক্রিয়া হচ্ছে এটা সমীকরণ। 13 নম্বর কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেনটি কি রয়েছে, কপার সালফেট দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি ঘটে। তাহলে কপার সালফেট দ্রবণে যোগ করা হচ্ছে কাকে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে, ঠিক আছে। তাহলে কি ঘটবে দেখে নাও, কপার সালফেট দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে একটি জটিল যৌগ গঠিত হয়। প্রথমে কপার আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের মধ্যে বিক্রিয়া ঘটে, যা কপার হাইড্রোক্সাইড গঠনের জন্য সাদা নীলচে রঙের পিপেট তৈরি করে এবং বিক্রিয়া হচ্ছে এটা, লিখে নেবে, ঠিক আছে। 13 নম্বর কোশ্চেন। এরপরে চলে আসবো 14 নম্বর কোশ্চেনের আনসার। 14 নম্বর, ঠিক আছে। 14 নম্বর কোশ্চেনটা রয়েছে, পরীক্ষাগারে অ্যামোনিয়া অর্থাৎ NH3 গ্যাস প্রস্তুতির বিক্রিয়ার শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো। তাহলে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির শর্ত লিখতে হবে এবং তার সঙ্গে লিখতে হবে কি, রাসায়নিক সমীকরণটি, ঠিক আছে। তাহলে শর্তটা দেখে নাও, শর্ত, পরীক্ষাগারে 1:3 ওজন অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইড এর সঙ্গে পোড়াচুন মিশিয়ে উত্তপ্ত করে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়, এটা হচ্ছে শর্ত। আর সমীকরণটা দেখো, এটা একটা সমীকরণ এবং এটা হচ্ছে একটা সমীকরণ। সমীকরণগুলো লিখে নাও তোমরা খাতায়। এর পরের কোশ্চেনে চলে আসবো, 15 নম্বর কোশ্চেনটি রয়েছে। দেখো, এখন আলোচনা করা হবে 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনটা বইয়ে দেখে না একটু, মানে সেম কোশ্চেন আছে, একটু শুধু চেঞ্জেস। 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইড এর উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। আর এখানে লিখেছে কি ঘটে, হ্যাঁ প্রথমে কি ঘটে লেখা আছে, 1110 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস পাঠানো হলো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন এবং এটা কিন্তু 2020 সালে কিন্তু কোশ্চিনটা অলরেডি এসেছে, ঠিক আছে। দেখে নাও, এক 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস পাঠালে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর বর্ণের মিশ্রণ পাওয়া যায়। এই মিশ্রণকে নাইট্রোলিন বলে এবং ইকুয়েশন হচ্ছে এটা, ঠিক আছে। এখান থেকে তোমাকে কোশ্চেন দিতে পারে নাইট্রোলিন কি, তখন নাইট্রোলিন লিখবে ক্যালসিয়াম সায়ানামাইড CaNCN প্লাস কার্বন,
ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলে। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চিন, প্রিভিয়াস ইয়ারে এসছে। এবং নাইট্রোলিমের ব্যবহার কি? নাইট্রোলিম ব্যবহার করা হয় জমিতে রাসায়নিক সার হিসেবে। ঠিক আছে, তো দেখো আজকের ভিডিওটা এতটাই। এর পরের দিন কি করো, তোমাদের 3 মার্কের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তো এর জন্য তোমরা কয়েকটা দিন ওয়েট করো, 2-1টা দিন মাত্র। আচ্ছা, এবার যারা এই চ্যানেলে রয়েছো, ভিডিওগুলো দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কিন্তু এর কয়েকদিন পর থেকে আমি সাজেশন দিতে শুরু করব, তোমরা অবশ্যই সাজেশনগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।